আমরা করলে শুরু করুন। হ্যাঁ, ঠিক আছে। শুরু করুন। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই আগস্ট মাস স্বাধীনতার মাস, আর অমৃতকাল চলছে, স্বাধীনতার অমৃতকাল। এই সময়কালে আমরা মনে করি যে এই স্বাধীনতার প্রেক্ষাপট কি ধরনের পরিস্থিতিতে এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল এবং কি পরিস্থিতির মধ্য দিয়ে আজকের দিনে আমরা এসে পৌঁছেছি, সেই বিষয়ে দেশবাসীর একটা সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। কারণ স্বাধীনোত্তর ভারতে যে নতুন প্রজন্ম এসে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা সেই কালের পরিস্থিতি হয়তো আমরা দেখিনি। আমরা পুস্তকের মাধ্যমে সেগুলি জানতে পেরেছি, কিন্তু যে ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তার মধ্যেও অনেক বিকৃতি ছিল। সঠিক ইতিহাস আমরা জানতে পারিনি। আমরা শুধু 200 বছর পরাধীন ছিলাম, ব্যাপারটা এরকম নয়। 1000 বছরেরও বেশি সময় ধরে আমরা পরাধীন ছিলাম, তারপর আমরা স্বাধীন হয়েছি, আমাদের স্বাধীনতা এসছে। এই স্বাধীনতার প্রাক লগ্নে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে আপনারা সবাই জানেন। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা ভারত মায়ের পূজারী। আমরা মনে করি আমাদের ধ্যানে জ্ঞানে আমাদের অখণ্ড ভারত। কিন্তু স্বাধীনতার প্রাক মুহূর্তে কিছু নেতার ব্যক্তিগত স্বার্থের জন্য দেশ ভাগ হয়েছে। ইতিপূর্বেও এই অখণ্ড ভারত ভূখণ্ডে যেখানে ভারতীয় সংস্কৃতির বিপর্যয় ঘটেছে, সেই অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাংস্কৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অংশ বিচ্যুত হয়েছে, আমাদের থেকে ছিন্ন হয়ে গেছে। আমরা সেই সংস্কৃতিকে ধরে নিয়ে চলছি, কিন্তু স্বাধীনতার আগে যেভাবে ভারতকে ভাগ করা হয়েছে, স্বার্থান্বেষীদের কারণে, সেই দিনটি আমরা ভুলতে পারি না। সেজন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং সরকারিভাবেও এই দিনটি বিশেষভাবে স্মরণ করা হচ্ছে বিভাজন বিভীষিকা দিবস। যারা প্রবীণরা আছেন
তারা আজকেও বলেন সে দিনগুলিতে কি হয়েছিল। আমরা এই অঞ্চলে যারা আছি, যারা পূর্ব বাংলা থেকে এসেছি, যাদের পূর্বপুরুষরা পূর্ব বাংলা থেকে এসেছেন, তারা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। পশ্চিম পাকিস্তান সেই সমস্ত ঘটনাগুলি আজও প্রবীণরা ভুলতে পারেননি। তবে নবীন প্রজন্মদেরও এই সমস্ত বিষয়গুলি জানা থাকা দরকার, কি পরিস্থিতিতে এই ধরনের ঘটনাগুলি ঘটেছিল। আজকে যারা সেই সমস্ত দেশগুলি নিয়ে তাদের মতামত রাখেন, তখন ওই সময়ের ঘটনাগুলি এবং ভারত বিভাজনের পরবর্তী পরিস্থিতিতে কি ধরনের ঘটনাগুলি ঘটেছিল সে সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এই বিভাজনের ফলে যে হারে নির্যাতন হয়েছে, ওই সমস্ত অঞ্চলে বসবাসকারী সংখ্যালঘুদের উপর যে ধরনের নির্যাতন হয়েছে, হত্যালীলা সংগঠিত হয়েছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। ইতিহাস চাপা দিয়ে রাখা যায় না। পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী যোগেন্দ্রনাথ মন্ডল তার পদত্যাগপত্রে যে সমস্ত ঘটনাগুলির উল্লেখ করেছিলেন, সেই সমস্ত বিষয়গুলি থেকে বোঝা যায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। সালের 8 অক্টোবর যোগেন্দ্রনাথ মন্ডল তার প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী খাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওনার কাছে পদত্যাগপত্র পেশ করেছিলেন। আমাদের এই অঞ্চলে পূর্ব বাংলায় গোলাপগঞ্জের ঘটনা উনি উল্লেখ করেছেন তার চিঠিতে। 1949 সালে বরিশালের ঘটনা, হবিগঞ্জের ঘটনা, কি হারে কাতারে কাতারে লোক মারা গেছেন। মিথ্যা অপপ্রচার দিয়ে ঢাকাতে যে দাঙ্গা শুরু হয়েছিল, তিনি বলছেন কমপক্ষে 10,000 লোককে সেখানে হত্যা করা হয়েছে, সেই অঞ্চলের সংখ্যালঘু অংশের মানুষকে। শুধু যোগেন্দ্রনাথ মন্ডল না, পাকিস্তানের আইনসভার সদস্য ভূপেন্দ্র কুমার দত্ত, তার লেখাতেও এই সমস্ত বিষয়ের উল্লেখ রয়েছে। পশ্চিম পাকিস্তানে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, অমানবিক অত্যাচার হয়েছে সেখানে, সেগুলির উল্লেখ তিনি করেছেন। তারা উভয়ই পরবর্তী সময়ে, তারা তো এক সময় পাকিস্তানের পক্ষে ছিলেন, মুসলিম লীগকে সমর্থন করেছিলেন, তারাও সে দেশে থাকতে পারেননি, ভারতে চলে এসছেন। ভারতেই তাদের জীবনের অবসান হয়েছে। এগুলি হচ্ছে দলিল সেকালে কি হয়েছিল। ইতিহাসে উল্লেখ না থাকলেও এই বিষয়গুলি আছে। এই সময়কালে যারা প্রাণ হারিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সর্বশান্ত হয়েছেন, আমাদের পূর্বপুরুষরা, তাদের আমরা ভুলতে পারি না। তাদের শ্রদ্ধা জানানো প্রয়োজন। আজকে এই ভারতীয় ভূখণ্ডে আমরা যারা আছি, তারা যারা গণতান্ত্রিক অধিকার আমরা ভোগ করছি, এক
স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি আমরা। কিন্তু আমাদের পূর্বপুরুষরা কি ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন সেই সময়কালে, ৭৫-৭৬ বছর আগে, আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলতে পারি না। তাদের শ্রদ্ধা জানানো প্রয়োজন। যারা হিংসার বলি হয়েছেন, যারা সর্বশান্ত হয়েছেন, যে নারীরা, যে মায়েরা নারকীয় যন্ত্রণা ভোগ করেছেন, তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাই গোটা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সারা ভারতবর্ষে একই ধরনের কার্যক্রম থাকবে। আমাদের এই রাজ্যেও এই ধরনের কিছু কার্যক্রম হতে চলেছে। এই রাজ্যে এই কার্যক্রম পালনের জন্য, বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের জন্য আমাদের একটি কমিটি হয়েছে। মাননীয় ডাক্তার অশোক সিনহার নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে আমাদের সম্পাদক, রাজ্য সম্পাদক তাপস মজুমদারও রয়েছেন। এই দিনটিকে সামনে রেখে আমাদের কি কি কার্যক্রম থাকবে তা আপনাদের সামনে এখন তিনি তুলে ধরবেন। বিভাজন বিভীষিকা দিবস। নমস্কার। আমাদের রাজ্য স্পোক্স পারসন নবেন্দু ভট্টাচার্য মহোদয় আপনাদের এই কার্যক্রমের প্রেক্ষাপট তুলে ধরেছেন। এই কার্যক্রমটা সর্বভারতীয় কার্যক্রম এবং আমরা আমাদের রাজ্যের 10টি সাংগঠনিক জেলাতে, জেলার হেডকোয়ার্টারে আমরা এই কার্যক্রমটা করছি আগামীকাল থেকে, মানে 12, 13, 14 এই 3 দিন ব্যাপী এই কার্যক্রমটা চলবে। এই কার্যক্রমের মধ্যে আছে ফলসভা আছে, যেখানে বিশেষ বিশেষ বক্তারা ওই আমাদের স্বাধীনতার প্রাক মুহূর্তে বা পরবর্তী মুহূর্তের যে বিভীষিকাময় যে পরিস্থিতি ছিল, যে ঘটনাবলীগুলি ছিল, সেগুলি উল্লেখ করবেন। দ্বিতীয়ত এক্সিবিশনের কার্যক্রম সেখানে হবে, এক্সিবিশন হবে। যে তৎকালীন সময়কার যেসব পিকচারগুলি আছে, ছবিগুলি আমরা পেয়েছি, আমাদের সেন্ট্রাল কমিটি আমাদেরকে দিয়েছে, বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেগুলি কালেকশন করেছি, পত্রিকার কাটিং থেকে শুরু করে আমরা যেগুলি কালেকশন করেছি তৎকালীন সময়কার, সেগুলি দিয়ে এক্সিবিশন হবে। তারপর একটা মৌন মিছিল হবে। 10টি জেলাতে 10টি মৌন মিছিল সংগঠিত হবে এবং এর মাধ্যমে আমরা, নবেন্দু ভট্টাচার্য প্রেক্ষাপটটা তুলেছেন, আমি এর সাথে একটা কথা অ্যাড করতে চাই যে বর্তমান যে আমাদের যুব সমাজ বা বর্তমান সময়কার যারা আমাদের ছেলেমেয়েরা আছে, স্টুডেন্টরা আছেন, তৎকালীন সময়কার যে বিভৎসতা হয়তোবা তারা সঠিকভাবে জানতে পারেননি, কারণ বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে, সেটা নবেন্দু ভট্টাচার্য বলেছেন। তো আমরা বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজকে আমরা অ্যাড করছি এই কার্যক্রমে, যাতে আমাদের পূর্বপুরুষরা যেরকম যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেছেন সেগুলি যাতে না ভুলে আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন যাতে সেগুলি মনে রাখেন এবং আগামী দিন যাতে এরকম ধরনের আমরা পরিস্থিতি আমাদের তৈরি না হয়, এরকম পার্টিশন আমার দেশ যাতে ভাগ না হয়, যাতে করে আমরা সেই বিগত কষ্টগুলি আবার ভোগ করে এরকম পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেগুলির জন্য আমরা আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে অ্যালার্ট করার জন্য, তাদেরকে জানানোর জন্য বিশেষ করে তাদেরকে আমরা আমাদের এই কার্যক্রমের সাথে তাদেরকে বিশেষভাবে আমরা যুক্ত করছি। এবং আমি আহ্বান রাখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা আজকে আমাদের সাংবাদিক সম্মেলন বা আমাদের নিউজ দেখবেন, যে যেখানে এই কার্যক্রমটা হচ্ছে, এখানে কোনো পলিটিক্যাল ফেস্টুন থাকবে না, এখানে কোনো ব্যানার থাকবে না, এখানে কোনো রাজনৈতিক দলের নেতার কোনো ছবি থাকবে না।
শুধুমাত্র সেই সময় বিভীষিকাময় সেই সব ছবিগুলি, যে পিকচারগুলি যেগুলি আমরা পেয়েছি সেগুলি সেখানে প্রদর্শিত হবে। তো সবাইকে অনুরোধ করছি আপনারা ওই দিনে, বিশেষ করে 14 তারিখে বেশিরভাগ জেলাতে কার্যক্রমটা অনুষ্ঠিত হবে। 14 অগাস্ট 3টা বা 3:30 থেকে শুরু হবে কার্যক্রম। তো এই কার্যক্রমে আপনারা সবাই যুক্ত থাকবেন, এবং আমি যারা সাংবাদিক বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে এই নিউজটা, এই খবরটা যাতে সমগ্র অংশের মানুষের কাছে পৌঁছায়, সেই অনুরোধটুকু আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ। আগরতলা মূল প্রোগ্রামটা হচ্ছে রবীন্দ্র ভবনে, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন, এবং সেই প্রোগ্রামটা 3:30 থেকে শুরু হবে। 14 তারিখ দুপুর 3:30 থেকে সেই কার্যক্রমটা শুরু হবে। 10টা আমাদের সাংগঠনিক জেলা আছে, 10টা সাংগঠনিক জেলার হেডকোয়ার্টারে কোনো কনফারেন্স হলে এই কার্যক্রমটা হবে, বা মিছিলও সংগঠিত হবে শহরের মধ্যে। 14 তারিখ পর্যন্ত, মানে স্বাধীনতা দিবসের আগের দিন পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। বিভাজনটা কার্যকর হয়েছিল তো 14 তারিখ পাকিস্তান গঠন, সেই জন্য ওই দিনটা। আপনি উল্লেখ করেছেন, আমিও জানতাম না। আইনমন্ত্রী ছিলেন জগন্নাথ মণ্ডল। না, যোগেন্দ্রনাথ মণ্ডল এই যে ডাইরেক্ট অ্যাকশন ডেতেও উনি এই সোহরাবুদ্দিনকে সহায়তা করেছেন। আপনি ইতিহাস ঘাটলে এগুলি পাবেন। এবং সোহরাবুদ্দিনের সহায়তায়, ওনার সোহরাবুদ্দিনের নির্দেশ অনুযায়ী তিনি যারা তপশিলি জাতি অংশের মানুষরা ছিলেন তারা যাতে হিন্দুদের পক্ষে না থাকেন, হিন্দু অংশের মানুষের পক্ষে না থাকেন এবং এই দাঙ্গা থেকে বিরত থাকেন, সেই জন্য তিনি চেষ্টা করেছিলেন, সহায়তা করেছিলেন, বক্তব্য করেছেন, সমগ্র পূর্ব বাংলা ঘুরেছেন। এবং বিভিন্ন সময় উনি একসময় সুভাষচন্দ্র বোসের সঙ্গে ছিলেন, পরবর্তী সময় তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু উনি বুঝতে পেরেছেন পরবর্তী সময় পাকিস্তানের সঙ্গে যাওয়াটা কোনোভাবেই তপশিলি জাতি অংশের মানুষের জন্য সহায়ক হয়নি। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করতে পারেন পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের স্বার্থ রক্ষার জন্য তিনি কিছুই করতে পারেননি। এবং শেষে 8 অক্টোবর 1950-তে তিনি পদত্যাগপত্র পেশ করেন। এবং এই যে পদত্যাগপত্রটা, এটাই একটা দলিল, বিশাল বড় একটা চিঠি তিনি দিয়েছিলেন সে তৎকালীন প্রধানমন্ত্রীকে, এবং তাতে উল্লেখ করেছেন প্রত্যেকটি ঘটনা, পূর্ববাংলার কোথায় কোথায় ঘটনাগুলি ঘটেছে প্রত্যেকটি ঘটনার উল্লেখ তিনি করেছেন। এবং একটা বিভীষিকার যে চিত্র, এবং তিনি নিজে একটা জায়গায় উল্লেখ করেছেন তিনি একটা জমিদার বাড়িতে গেছেন, সেখানে 200 জন লোককে হত্যা করা হয়েছে, এবং তিনি যখন গেছেন কুকুর শিয়াল এইগুলি মাংস কেড়ে কেড়ে খাচ্ছে, হাড় বেরিয়ে গেছে দেহগুলি, ট্রেন লাইনের পাশে দেহ ফেলে রাখা হয়েছে, এগুলি তিনি এই চিঠিতেও উল্লেখ করেছেন। এবং পরবর্তী সময় যে এই যে ভূপেন্দ্র কুমার দত্ত, উনিও কিন্তু তাদের এই যে সংবিধান তৈরির যে সংবিধান কমিটি তার সদস্য ছিলেন, এবং তিনিও সংখ্যালঘু অংশের মানুষ যাতে পাকিস্তানে তাদের অধিকার রক্ষা হয় সেই চেষ্টাটা তিনি করেছিলেন, ব্যর্থ হয়েছেন। তিনি সদস্য হয়েছিলেন, সংসদের সদস্য হয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনিও সে দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতে চলে এসেছেন, এবং তারা এই দেশেই তাদের দেহত্যাগ করেছেন, তারা দুজনেই। তারও লেখা আছে, এই ভূপেন্দ্র কুমার দত্তের যে লেখা, তা ওনার যে বক্তব্য, তাতেও এই সমস্ত বিষয় স্পষ্ট। এবং আমি আরেকটা এই জায়গায় ইয়ে করার জন্য বলছি, যোগেন্দ্রনাথ দত্ত সত্যি অর্থে তিনি ছিলেন আম্বেদকরের খুব ঘনিষ্ঠ, আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং ওনার সঙ্গে বিভিন্ন সময় উনি কাজ করেছেন। সেই সেই
আপনাদের প্রস্তুতি কতটুকু, প্রার্থী বাছাইয়ের কাজ কতটুকু শেষ হয়েছে এবং কবে নাগাদ ঘোষণা হবে? না, প্রার্থী বাছাই এই স্তরে তো হয় না, সেগুলি জায়গায় স্তরে হওয়ার সেগুলি হচ্ছে। আমাদের সাংগঠনিক যে সমস্ত কার্যক্রম আছে সেগুলি চলছে। আমরা নির্বাচনের সময় আগেই প্রস্তুত ছিলাম, আমরা এখনও তৈরি আছি এবং আমরা আত্মবিশ্বাসী আমরা নির্বাচনে জয়ী হব। কবে নাগাদ ঘোষণা হবে? সে সময়ে ঘোষণা হবে, সঠিক সময়ে ঘোষণা হবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।